পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে দিনটি পালন করা হচ্ছে। মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিনটি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র এই দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। ইসলামের ইতিহাসে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে বিবেচিত। তার আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায়, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় এই দিনে। এছাড়া দেশজুড়ে শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। দর্শক, ঈদে মিলাদুন্নবী উদযাপনের খবর নিয়ে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী ফরহাদ ইবনে মালেক এবং মাইনুল মারুফ। এছাড়া ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। ফরহাদ, শুরুতেই আপনার কাছে আসতে চাই, আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং সেখানে ঈদে মিলাদুন্নবীর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আমাদের জানাবেন। উদ্দেশ্য হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরি 570 খ্রিস্টাব্দে আহমদ মুস্তাফা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন কুরাইশ বংশে, আরবে, এবং এরপর থেকে কিন্তু পৃথিবীতে নতুন একটা ধারার তৈরি হয়, নতুন একটা সূচনা, নতুন একটা সময়ের তৈরি হয়। সেই সময়কে বলতে পারি আমরা, সেই সময়কে আমরা বলে থাকি বা বলা উচিত ইসলাম ধর্মের সময়। ইসলাম ধর্মের প্রবর্তক, ইসলাম ধর্মের পথ প্রদর্শক আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিয়োগ দিয়েছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণের পর তিনি পুরো আরবে তিনি যে একটা সাম্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন, যে একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশের বার্তা তিনি ছড়িয়েছেন, তার একটা বড় সূচনা হয়েছিল এই 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে। এরপর তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পর তিনি পুরো আরবের সব মানুষের কাছে তিনি ইসলাম ধর্মের শান্তির বার্তা পৌঁছে দেন, এবং সেই শান্তির বার্তার ফলেই কিন্তু আজ সারা বিশ্বে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, শুধু ঢাকা শহর নয়, সারা পৃথিবীতেই এই 12ই রবিউল আউয়ালকে ঈদের মতন উদযাপন করা হয়। ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের কাছে এই দিনের তাৎপর্য ঈদের যে কোনো অংশই কম নয়। এই দিন তারা আনন্দ করেন, এই দিন তারা উৎসবের মতন পালন করেন, এবং তারা জুলুস বলে একটা কথা আছে, যা একটা মিছিলের আকারে তারা জুলুস করে থাকেন। পুরো রাস্তার শহরের নগরীতে তারা বিভিন্ন পথ প্রদক্ষিণ করেন, এবং তারা নবীজির শানে তারা গজল, নবীজির শানে তারা সূরা পাঠ করেন, গজল পাঠ করেন, এবং উর্দু নাত তারা পাঠ করে থাকেন। এই 12ই রবিউল আউয়ালের যে একটা তাৎপর্য, সেই তাৎপর্যকে মাথায় রেখে সারা বিশ্বে প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের যে একটা সাম্যের বার্তা রয়েছে, ইসলামের যে একটা শান্তির বার্তা রয়েছে, সেই শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু মানুষ বিভিন্নভাবে তারা কিন্তু ছড়িয়ে পড়েন এবং মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেন। এবং এই 12ই রবিউল আউয়ালেই কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ওফাত বরণ করেন, এবং এই 12ই রবিউল আউয়ালকে অনেকাংশে সিরাতও বলা হয়। সেক্ষেত্রে 12ই রবিউল আউয়ালের যে একটা তাৎপর্য, সেই তাৎপর্য কিন্তু বাঙালি না শুধু পুরো বিশ্বের মুসলিম উম্মার কাছে কিন্তু একটা বড় প্রভাব রাখেন, এবং প্রভাব রাখার ফলেই কিন্তু আমরা বলতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলেই কিন্তু আমরা পেয়েছি নামাজ। তিনি মিরাজে গিয়েছিলেন, মিরাজে গিয়ে তিনি মুসলিম ধর্মাবলম্বীদের জন্য
মুসলিম উম্মার জন্য তিনি নামাজ এনেছিলেন, 5 ওয়াক্ত নামাজ, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিন্তু রোজা, যাকাত সবকিছুর একটা সারা বিশ্বে একটা প্রচলন তৈরি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই জ্ঞান গর্ভ যে একটা জীবন রয়েছে, সেই জীবন আদর্শে কিন্তু তার আদর্শে উজ্জীবিত হওয়ার যে একটা উপলক্ষ, সেই উপলক্ষ কিন্তু বারোই রবিউল আউয়াল এনে দেয়। তো অদিতে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। আশা করছি পরবর্তীতে আরো ফরহাদ, আপনার কাছ থেকে আমরা জানছিলাম, সহকর্মী মাইনুল মারুফের কাছে এবারে চলে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন তিনি। মাইনুল, আজকের দিনটিকে ঘিরে কি কি আয়োজন রাখা হয়েছে সেখানে, এবং কোনো মিছিল বা শোভাযাত্রা বের হবে কিনা জানাবেন বিস্তারিত। ঠিক পাশে যে সোহরাওয়ার্দী উদ্যান, এখানে কিন্তু মাইজভান্ডারি সহ সুফিবাদের সাথে যারা সম্পর্কিত তাদের কিন্তু এখানে একটি সমাবেশ হয়েছে, এবং সেই সমাবেশ শেষে এখন কিন্তু তারা যে জশ্নের জুলুস উপলক্ষে যেই র্যালি হয় সেই র্যালির জন্য কিন্তু বেরিয়েছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে কিন্তু সেই র্যালি, বিশাল র্যালির কিন্তু শুরু হবে এখনই, এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন, এবং তারা নানা রকম ইসলামিক গান এবং জিকিরের মধ্য দিয়ে কিন্তু এই র্যালিটি কিন্তু উদযাপন করে, এই দিনটি উদযাপন করে, তারই কিন্তু একদম আমার সামনেই দেখা যাচ্ছে, এবং তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো র্যালি শুরু করবেন। এখান থেকে তারা এই যে বাংলা একাডেমির সামনে থেকে তারা এখনই শুরু করে তারা দোয়েল চত্বর হয়ে সচিবালয় এলাকায় যাবেন, এবং সেখান থেকে এই র্যালি সহ আবারও এখানেই এসে হয়তো তারা এই র্যালি শেষ করবেন। এবং তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই দিনটি অনেক বেশি আনন্দের এই মানুষের কাছে, ইসলাম ধর্মের মানুষের কাছে, কারণ এই দিনে এসেছিলেন প্রিয় নবী, এবং তিনি এই যে শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। এই দিনটি উপলক্ষে তাই তারা এই ধরনের আয়োজন করে থাকেন, প্রতি বছরই কিন্তু আমরা দেখতে পাই, এবং তারই ধারাবাহিকতায় এবছরও কিন্তু এই আয়োজন কিন্তু চলছে। এবং সকাল থেকে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু তারা বিভিন্ন রকম যে নসিহত সহ অন্যান্য যে প্রোগ্রাম থাকে তাদের জন্য ধর্মীয় সমাবেশ, সেই সমাবেশ কিন্তু হয়েছে। এখানে তারা দোয়া করেছেন বিশ্ববাসীর জন্য, বিশ্বের মুসলিমদের জন্য, এবং সারা পৃথিবীর শান্তির জন্য, এবং পাশাপাশি ইসলামের যে শান্তির বার্তা তা যেন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায় সে প্রার্থনাও কিন্তু ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সে শুরুর ঠিক দ্বার প্রান্তে রয়েছে। আমরা এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আজকের দিনটি নিয়ে আপনার কি কি আয়োজন থাকছে? আমরা আজকে আমাদের নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আজকে, তাই আমরা খুশিতে আজকে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী পালন করতেছি আর কি সবাইকে। যে এখানে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন আমরা একটু তাদের সাথেও কথা বলতে চাই। এই যে আজকের দিনটিকে আপনারা কিভাবে উদযাপন করছেন? আমরা ঈদের দিন হিসাবে উদযাপন করছি, এখন পর্যন্ত কি করেছেন? এখন পর্যন্ত আমরা ভিতরে আসলাম, এখন বাইরে পড়ছি, রেলি দিব। যে যেমনটা বলছিলেন যে আজকের দিনটি তাদের কাছে অনেকে ঈদের দিনের মতো, এই দিনেই প্রিয় নবী এই পৃথিবীতে এসেছিলেন এবং শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। এরপর আজ সারা পৃথিবীতে কিন্তু আজ এই যে মুসলিমরা আছেন এই মুসলিমদের তারা শান্তির জন্য কাজ করবেন এমন কথা কিন্তু তারা বলছিলেন। এবং আমরা যে এর আগেও আমরা দেখেছি অন্যান্য বছরগুলোতে কিন্তু এমন আয়োজন হয়, এবং এই দিনটি উপলক্ষে কিন্তু তারা বিশাল শোভাযাত্রা আয়োজন করে থাকেন, যাকে জশ্নের জুলুস বলেন বা আনন্দ শোভাযাত্রা বলেন। এই দিনটিকে তারা সেইভাবেই কিন্তু উদযাপন করেন। এখানে আরও যারা আছে মিছিলে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আজকের দিনে আপনারা কিভাবে উদযাপন করছেন? এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে হাবিব আপনাকে আমরা জগৎ সমূহের রহমত স্বরূপ প্রেরণ করেছি। যেহেতু আমরা মুমিন মুসলমান, আল্লাহ রাসূলকে সেই রহমত স্বরূপে আনন্দ উদযাপন করছি, যাকে আমরা বাংলা ঈদ বলে থাকি। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন উপলক্ষে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করছি। যেমনটা বলছিলেন তারা যে আজকের দিনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এবং সেই লক্ষ্যে তারা এই দিনটিকে ঈদের মতোই আনন্দ করে কিন্তু তারা উদযাপন করেন। এখানে আরো যারা আছে আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিন আমার নূর নবীজি দুনিয়ায় আগমন করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা ঈদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার হাবিবকে পাওয়ার কারণে তোমরা ঈদ আনন্দ উৎসব করো, এটা তোমাদের জন্য উত্তম পবিত্রতম। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জিন্দেগির বন্দেগীর চাইতে আমার নবীজির আগমনের ঈদ আনন্দ করা
প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য সবচাইতে শ্রেষ্ঠ। জি, যেমনটি বলছিলেন এই মাত্র কিন্তু শোভাযাত্রা শুরু হয়েছে এবং এখন কিন্তু এই শোভাযাত্রা এখান থেকে দোয়েল চত্বর হয়ে সচিবালয় এলাকায় ঘুরে আবারও কিন্তু এইদিকে এসেই হয়তো শেষ হবে। এবং তারা যেমনটা বলছিলেন যে এই দিনটি হচ্ছে ঈদের মতো আনন্দের, এই দিনে এসেছিলেন প্রিয় নবী এবং সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন শান্তির বার্তা। এই লক্ষ্যেই তারা কিন্তু আজ এই যে নবীর জন্মদিনটি উদযাপন করার জন্য তারা কিন্তু সকাল থেকে এখানে আছেন এবং এখন কিন্তু চলছে এখানে ধর্মীয় গান মাইনুল, এবং আপনার কাছ থেকে আমরা এই শোভাযাত্রার খবর জানছিলাম এবং সেখানে যে সমাবেশ আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য মুসল্লিদের সমাবেশ। একই সাথে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন চট্টগ্রামের সহকর্মী রাজীব বড়ুয়া। সেখানে চলে যেতে চাই সেখানকার খবর জানতে। রাজীব, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস চলছে চট্টগ্রাম নগরীতে, জানাবেন আজকের দিনের সারাদিনের কি কি আয়োজন, কি কি কর্মসূচি আছে? মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে জশ্নে জুলুসে লাখো মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি। সকাল 10টায় যে আঞ্জুমানে যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের খানকা শরীফ থেকে এই র্যালিটি বের হয়েছে এবং সেই র্যালিটির নেতৃত্ব দিচ্ছেন হুজুর সাবির শাহ। এবং 1974 সাল থেকে মূলত এই যে জশ্নে জুলুস, সেই জশ্নে জুলুসটি শুরু হয় এবং এই জশ্নে জুলুসের এটি হচ্ছে 55তম আসর। এবং এই 55তম আসরে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসছে এবং প্রায় লাখো মুসল্লিদের সমাগম ঘটেছে। এবং এই ধর্মপ্রাণ মুসল্লিরা আজকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম শুভাগমন উপলক্ষে এই চট্টগ্রামের এই জুলুসে অংশ নিচ্ছে এবং এখানে তারা যে বিশ্বের যে হানাহানি, সে হানাহানি ভুলে গিয়ে একটা ভ্রাতৃত্ববোধ যেন সবার মধ্যে জেগে ওঠে, সেই ভ্রাতৃত্ববোধ জেগে ওঠার লক্ষ্যে, সেই ভ্রাতৃত্ববোধ তৈরি করার লক্ষ্যে মূলত এই জুলুসটি আয়োজন করা হয়েছে। এবং তারা বলছেন যে বিশ্বের বিভিন্ন জায়গায় যে হানাহানি যুদ্ধ চলছে, সেই যুদ্ধ ভুলে, হানাহানি ভুলে মানুষ যেন এক হয়, সেই ভালোবাসার জায়গা থেকে তারা বলছেন যে এই জুলুসে তারা অংশ নিচ্ছে এবং তারা সবাইকে আহ্বান জানাচ্ছে যে হিংসা বিদ্বেষ ভুলে সবাই যেন একটি ভালোবাসার পৃথিবী যেন তৈরি করতে পারে। এবং সকাল 10টা থেকে শুরু হওয়া এই জুলুসটি নগরীর মুরাদপুর টাইগার পাস হয়ে আবার পুনরায় খানকা শরীফ গিয়ে শেষ হবে। এবং এই জুলুসের নেতৃত্ব শুরুতেই যেটি যে তাহের শাহর ভাই সাবের শাহ হুজুর এবারের এই জুলুসের নেতৃত্ব দিচ্ছেন। এবং নিরাপত্তার জন্য আমরা দেখেছি পুলিশ সহ যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আছে এবং তার পাশাপাশি খানকা শরীফে তাদের যে নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও আসলে রয়েছে। এবং মানুষ কিন্তু এই প্রচণ্ড রোদের মধ্যে তারা এই জুলুস অংশ নিচ্ছে এবং পথে পথে যারা মিছিল করছেন এবং খানকা শরীফের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে পানি শরবত দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে কেউ যেন অসুস্থ না হয় সেই বিষয়টি তারা লক্ষ্য করছেন। এবং তারা এই মিছিলে যেন কেউ যেন অসুস্থ না হয় সেই বিষয়ে বারবার তারা মাইকিং করছেন, সতর্ক করছেন। এবং আমরা জানেন যে এই বাংলাদেশে 1974 সাল থেকে মূলত এই জুলুসটি প্রবর্তন হয় এবং সেটি খানকা শরীফ থেকেই সবসময় যে খানকা শরীফ সেখান থেকে আসলে বের হচ্ছে। চট্টগ্রামের লাখো মুসল্লি প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে, যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে এই জুলুসটি বের হচ্ছে। ফলে তারা বলছেন যে আসলে এই যে লাখো মানুষ এই জুলুসে অংশ নিচ্ছে এবং তারা দলমত ধর্ম নির্বিশেষে সবাইকে এই জুলুসে আসার আহ্বান জানান। এবং তারা বলছেন যে এই জুলুসের মাধ্যমে মানুষের প্রতি মানুষের যে ভ্রাতৃত্ববোধ সেটি যেন সবসময় বজায় থাকে, সেই বিষয়টি তারা সচেষ্ট রয়েছেন। রাজীব, চট্টগ্রামের বিশাল আয়োজন নিয়ে আপনার কাছ থেকে আমরা জানছিলাম, ধন্যবাদ সেখানকার খবর জানিয়ে দেওয়ার জন্য। ময়মনসিংহে চলে যেতে চাই এবারে। বাবুল, ময়মনসিংহে ঈদে মিলাদুন্নবী উদযাপনের কি কি আয়োজন দেখছেন? নয়টা সৌম্যগঞ্জ লালকুঠি দরবার শরীফ থেকে মুজাদ্দিদিয়া তরিকত মিশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে সেটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এই মুহূর্তে স্টেশন রোড এলাকা তারা স্টেশন রোড হয়ে লালকুঠি দরবার শরীফ যাচ্ছে। এর বাইরে সিটি কর্পোরেশনের উদ্যোগে টাউন হল মিলনায়তনে মিলাদ মাহফিলের আয়োজন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লালকুঠি দরবার শরীফ থেকে যে ছিল সেটি এখন তারা ফিরে আবার পাকুদাম ব্রহ্মপুত্র ব্রিজ হয়ে যাবে। এর আগে দুর্গাবাড়ি রোড
সেই এই মিছিল এই যিনি বডিশি রয়েছেন তিনি এই আনন্দ তিনি এই শোভাযাত্রার অগ্রভাগে তিনি ছিলেন। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে তিনি সেই এই যে আনন্দ শোভাযাত্রা এবং তিনি আবার যারা এখানে এই আনন্দ শোভাযাত্রা যারা যোগ দিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লি ছাড়াও দরবার শরীফের যারা আশিকিন যারা রয়েছেন তারা এটাতে যোগ দিয়েছেন, ধর্মপ্রাণ মুসল্লি তারা যোগ দিয়েছেন। আমরা কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে আসলে আজকের এই আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সারা বিশ্বের মুসলিম বাবুল ময়মনসিংহের খবর জানছিলাম, ঈদে মিলাদুন্নবীর উদযাপনের নানা আয়োজনের খবর আপনার কাছ থেকে জানছিলাম। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে রাজধানী এবং রাজধানীর বাইরে ঈদে মিলাদুন্নবীর নানা আয়োজনের খবর জানিয়ে দিচ্ছিলেন এতক্ষণ। দেশে সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে, ন্যায় বিচার, সাম্য ও সম্প্রীতি হবে রাষ্ট্রের ভিত্তি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার এমন মন্তব্য করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতীতের ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য মহানবীর পথ অনুসরণ করে রাষ্ট্রের সব ক্ষেত্রে ন্যায় ও সম্প্রীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। আরবি বছরের 12ই রবিউল আওয়াল মহিমান্বিত দিন। এই দিনেই শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর উফাত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে শুরু হয়েছে 15 দিন ব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাষণে মহিমান্বিত পবিত্র দিন 12ই রবিউল আওয়ালে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। বলেন, গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা, নৈতিক অবক্ষয় বিস্তার করছে। তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত আখ্যা দিয়ে ন্যায় বিচার, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের আহ্বান রাষ্ট্রপতির। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। এদেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সাথে বাস করে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয় যে সমাজ ব্যবস্থা পারস্পরিক অধিকারে সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণ। এই সময় ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মের নামে বিভেদ বৈষম্য নয়, ইসলামের শক্তি ও মানবতার বাণী ছড়িয়ে দেই। মহান আল্লাহ আমাদেরকে সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে ঢাকায় এসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার ভোরে ঢাকায় যাত্রা বিরতি নেন রাজা ওয়াংচুক। এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে প্রায় 1 ঘণ্টার এই সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন দুই রাষ্ট্রপ্রধান। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজ পরিবারের সদস্যদের বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। ভুটানের রাজাও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানান।
দর্শক, এই মুহূর্তে একটি আয়োজনে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি সেখানে যুক্ত হয়ে শুনে নেব তার বক্তব্য। এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে, তাদের কর্মকাণ্ডের ট্রান্সপারেন্সি স্বচ্ছতাও নিশ্চিত করা হবে এবং তাদের জন্য যেমন আমরা বলি দুষ্টের পালন শিষ্টের দমন শিষ্টের পালন নীতি অনুসরণ করা হচ্ছে। তাদেরকে আমরা পুরস্কৃত করছি, অ্যাওয়ার্ড দিচ্ছি, সনদ দিচ্ছি, বিভিন্নভাবে পদক দেওয়া হচ্ছে ভালো কাজের জন্য, তাদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য। তবে আমরা দুষ্টের পালনও করব। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। ইনশাআল্লাহ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা এমন পর্যায়ে উন্নীত করতে পারবো, ইনশাআল্লাহ জনপ্রত্যাশা পূরণ হবে। এই বাহিনী জনবান্ধব বাহিনী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, অন্তত তথ্য দিয়ে সহযোগিতা দিয়ে আপনারা সকল বাহিনীকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আজকে এইটুকু বলেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য এতক্ষণ সরাসরি শুনছিলাম আমরা। ছিল স্কলারশিপে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, চাইলেই পাড়ি জমাতে পারতেন স্বপ্নের দেশে, কিন্তু সেই সুযোগ না নিয়েছেন দেশ গড়ার শপথ, যার অংশ হিসেবে শিক্ষার্থীদের দিচ্ছেন বিনামূল্যে IELTS এর প্রশিক্ষণ। বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আবরার হামিম আপনের কথা। IELTS এর 8.5 স্কোর পেয়ে দেশ সেরা হবার পর এবার তার স্বপ্ন বাকিদের স্বপ্ন পূরণের। সাগর ফরাজির ক্যামেরায় জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। With what we will do in this course, you need to learn some tricks. This will not be a traditional coaching style course. And they are made from the former, মানে nutmeg is made from. প্রতি শুক্রবার আপনের বিকেলটা শুরু হয় এভাবেই, যেখানে অনলাইনে যুক্ত শিক্ষার্থীদের দিতে থাকেন ইংরেজি শেখার তালিম। বিভিন্ন মাধ্যমে আপনের সাথে যুক্ত থাকেন কখনো 80 জন, কখনো বা 100-র বেশি শিক্ষার্থী। সবার জন্যই সমান তালে চলে আপনের কোচিং ক্লাস, যার ব্যাপ্তি কখনো 1.5 ঘন্টা, কখনো বা 2 ঘন্টা। আবরার হামিম আপন ছাত্রদলের সক্রিয় কর্মী, বিশ্ববিদ্যালয় শাখার সহ সমাজসেবা সম্পাদক। তাই সমাজসেবার অংশ হিসেবেই বিনামূল্যে IELTS কোচিং করানোর পরিকল্পনা তার। আমার কাছে মনে হয়েছে যে আমার এই এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করলে আমি ইংলিশ মিডিয়াম থেকে পড়ে আসলেও আমার IELTS এর প্রতি একটা ফেয়ার পরীক্ষা দেওয়ার আগে দিয়ে, মানে প্রিপারেশন শুরু করার আগে দিয়ে ছিল যে এটা কি টেস্ট কিভাবে করবে, এই ফেয়ারটা সবার মধ্যে থাকে। তো আমি দেখলাম যে এটা হয়তো সবার এর মাধ্যমে আমি ভাঙাতে পারি। ছোটবেলা থেকেই ইংরেজি ভাষার প্রতি আগ্রহ ছিল আপনের। 2015 সালে ও লেভেল পরীক্ষায় হয়েছিলেন দেশ সেরা। সিরাজগঞ্জে লেখাপড়া শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই জড়িয়ে পড়েন বিরোধী দলের রাজনীতিতে। করোনা পরবর্তী সময়ে দেখা গেল আমিও পলিটিক্সের সাথে জড়িত, ওইদিকে আমার আব্বু জেলখানায় যাচ্ছে। তখন আমাকে একটা চিন্তা করতে হতো যে আমিও যদি এখন কোনো কারণে আমাকেও যদি জেলখানায় চলে যেতে হয়, তাহলে আমার আম্মু একদম একা হয়ে পড়বে। তখন আমাকে কিন্তু সেভাবে চলতে হয়েছে। এটা হিউজ একটা মেন্টাল প্রেশার ছিল। করোনা পরবর্তী সময়ে আর দেখা করা যাইতো না। আমি সিরাজগঞ্জ যে জেলখানায় দেখা করবো সেই সুযোগ ছিল না। তখন সপ্তাহে 10 মিনিটের জন্য একবার কল দিত। তো আমাকে কল দিত, আমি আম্মুকে কনফারেন্স করতাম। আমি হয়তো ক্যাম্পাসে আসি, ক্লাসে আসি, আমি ক্লাস থেকে দৌড়ে বের হয়ে এসে কনফারেন্স করে কথা বলতাম। রাজনৈতিক পরিবারের সদস্য হবার কারণে পুলিশ ও আইনের নানা জটিলতা ছাত্র জীবনে তাড়িয়ে বেরিয়েছে আপনের। পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড র্যাঙ্কিং খুব ভালো ইউনিভার্সিটি, সেখান থেকেও আমি 50% স্কলারশিপ সহ আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ার অফার পেয়েছিলাম। কিন্তু আলটিমেটলি আমার যেটা গ্রেটার টার্গেট সবসময় ছিল যে পলিটিক্সের মাধ্যমে কিছু করা, সেই ইচ্ছা থেকে আমি চলে যাওয়ার ডিসিশনটা এখনো নেইনি। শখের বসে IELTS পরীক্ষা দিতে গিয়ে স্কোর তোলেন 8.5। তারপরেই আপনের মাথায় আসে সকলের মাঝে IELTS ভীতি দূর করার পরিকল্পনা। ফ্রি কোচিং এর ঘোষণা দেবার পরেই রেজিস্ট্রেশন করেন প্রায় 500 জন। 4টা মডিউলের উপরে 4টা মাস্টার ক্লাস, যেখানে প্রত্যেকটা স্পেসিফিক কোয়েশ্চেন টাইপ নিয়ে আলোচনা এবং
কোন কোন রিসোর্সেস, ফ্রি রিসোর্সেস ইউজুয়ালি আমি তাদেরকে সাজেস্ট করে দিব যে কোথায় থেকে তারা রিসোর্সেস ইউজ করে নিজে নিজে এই প্রত্যেকটা মডেলের উপরে প্রিপারেশন নিতে পারেন। বাংলাদেশে ছাত্র রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার খুব একটা সুযোগ নেই, তাই আপনের পরিকল্পনা তার এমন ফ্রি কোচিংকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার, যার ফলে উপকৃত হবে হাজারো শিক্ষার্থী, আর একই সাথে উন্নত হবে শিক্ষার গুণগত মান। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ওয়ান স্টপ সার্ভিস সেবা কার্যক্রম। বিএনপি নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যেই এই সার্ভিস। এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন বেলডি মাদ্রাসা মাঠের তাঁবুর সামনে সরকারি সেবা প্রার্থীদের সারি দেওয়া হচ্ছে সব ধরনের সরকারি সেবা কার্যক্রম। স্বাস্থ্য, কৃষি, তথ্য, শিক্ষা, সমাজসেবা, ভেটেরিনারি, ভূমিসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী তাঁবুর নিচে থাকা অস্থায়ী সকল দপ্তরে সমন্বিত ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমে অংশগ্রহণ করেন। সেবা গ্রহীতারা আশা করেন এভাবে প্রতিটি এলাকায় সরকারি এমন সেবা দেওয়া হবে। এই সেবার জন্য আমি এনে আসছিলাম, এই সেবাটা আমার হয়েছে। আমি আর উপজেলা দৌড় না পারলেও হবে। স্বাস্থ্য সেবা পাইছি, কৃষি সেবা পাইছি, এই দুইটার মধ্যে আমি গেছিলাম, দুইটা আমি ভালোই পাইছি। আইডি কার্ডের যে সমস্যাগুলো, এগুলো আসলে অনেকই সমস্যা, মানুষ ভোগান্তি শেষ নেই। এগুলোর জন্য সরকার একটু ভালো গুরুত্ব দেয়, তাহলে মানুষ আরও উপকৃত হতো। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কার্যক্রম চলেছে। তিনি বলেন, পুরোপুরি সাড়া পেলে প্রতিটি ইউনিয়নে এই সেবা শুরু করা হবে। এটি পরীক্ষামূলকভাবে চলছে। এটি যদি আজকে সফল হয়, আমরা আমাদের উপজেলার প্রতিটা ইউনিয়নে সেম সেবাটি দিব এবং সাকসেসফুলি উপজেলায় কমপ্লিট করার পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চিঠি লিখব, যাতে এই রেপ্লিকা হিসেবে সারা বাংলাদেশে এটিকে ইনিশিয়েটিভ হিসেবে নেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে বলছেন উপজেলা বিএনপির সভাপতি। আজকের এই ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছে, এখানে এলাকার অনেক মানুষ এসেছে সেবা নেওয়ার জন্য এবং আমাদের এলাকার বাসী এই সার্ভিসে উপকৃত হচ্ছে। এইটা খুব একটা প্রশংসনীয় উদ্যোগ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দিনে হাজারেরও বেশি সেবা গ্রহীতা এই সেবা নেন। হাসান আহমেদ, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।